আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটু সর্দি কাশির মধ্যে আছি। তবে আমি এখানেই। ওয়ালাইকুম আসসালাম আমার শিষ্যরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আমার প্রিয় বৎস, কেমন আছো তোমরা সবাই? আসলে আমি দোয়া করতেছি তোমরা সবাই ভালো থাকো। তো অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগে গেছে। গরমেও ঠান্ডা লাগে বুঝছো? বাইরে এত গরম, ডিরেক্ট ওই গরমটা থেকে আমি এসে ক্লাসরুমে ঢুকছিলাম সন্ধ্যা 6:45টায়। ক্লাসরুমে পুরো এসির বাতাসটা আমার উপরে লাগছে। তো গেছে ঠান্ডা লেগে। এখন আমার নাক বন্ধ। আমি আমি এমনই আছি যে আমার যেমনে দেখতে পাচ্ছ ভাই, আমি এমনই আছি। আলহামদুলিল্লাহ। আমাদের দোয়া সবসময় তোমাদের জন্য থাকে, তোমরা ভালো থাকো, তোমরা লাইফে অনেক বড় হও। আমাদের যে এফোর্ট আমরা তোমাদেরকে পড়াচ্ছি, একটা স্বপ্ন নিয়ে পড়াচ্ছি, যাতে আমরা আমরা যা শিখছি ততটুকু যেন তোমরা তার চেয়ে বেশি যেন তোমরা শিখতে পারো। তোমাদের আহ ফিউচারটা যাতে সুন্দর হয়, বুঝছো? টিচার, এই পৃথিবীতে বাবা মা এবং শিক্ষক এবং আরো অনেকেই থাকতে পারে, এরা কখনোই তোমার খারাপ চাইবে না, কখনোই না। তাদেরকে অন্ধভাবে তুমি বিশ্বাস করতে পারো, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমি বায়োলজি পড়াই না, আমি কেমিস্ট্রি পড়াই। থ্যাংক ইউ রে। টিএমসি ড্রিমার। হ্যাঁ, 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 যাই মা, ওটাও ওটাও হতে পারে, অবশ্যই, অবশ্যই। বাবা মা, শিক্ষক, তারপরে হাজবেন্ড ওয়াইফ। তবে শিক্ষককে আবার বাবা মায়ের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না, বুঝছো? বাবা মা অন্য 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 দুনিয়ার মানুষ। তারা নিজের জীবন দিয়ে দিবে, তোমার খারাপ চাইবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। দেখো, আজকে আমি একটু আস্তে ধীরে কথা বলবো, কারণ আমার দেখা যায় নাসিক্য ব্যঞ্জন গুলা নাক দিয়ে বেরোবে না, মানে মুখ দিয়ে বেরোবে, বুঝছো? তখন একটু সাউন্ডের প্রবলেম হয়ে যেতে পারে। অবশ্যই ভাইয়া। একজন বলছো যে ভাইয়া দেরি হয়ে গেছে আমার কলেজের পড়া শুরু করতে, এখন কি কামব্যাক করা পসিবল কিনা? দেখো, তোমার হাতে এখনো 1 বছর সময় আছে, 1 বছর সময়। যারা এইবার এইচএসসি পরীক্ষা দিবে ওদের হাতে 5 মাস সময় আছে। এমন অনেক ছেলে পেলে আছে যাদের ধর যে 50% হয়েছে, তারা এখনই পড়া শুরু করছে। সম্ভব, কামব্যাক করা সম্ভব, মানুষের দ্বারা কোনোটাই অসম্ভব না। বুঝতে পারছো? তোমাকে জাস্ট লেগে থাকতে হবে। ভি সমান ইউ প্লাস এটি বলছিলাম না, তোমার এক্সেলারেশন বাড়াইতে হবে, পড়ার টাইম বাড়াইতে হবে। এগুলা তোমাকে অবশ্যই ইয়ে করতে হবে। ভাইয়া শক্তিমত্তা পড়াই দিছি গত ক্লাসে। দেখো, আজকে আমরা সব থেকে সুন্দর কয়টা টপিক পড়াবো, সব থেকে সুন্দর টপিক। আজকে আমি বলবো যে তোমাদের কিছু জায়গা দেখো অনেক ইয়ার মধ্যেই লেখা থাকবে, এগুলো তোমরা না লিখলেও পারবা, বুঝছো? কারণ এখানে লেখাই আছে স্লাইডের মধ্যে। আজকে আমি দেখাবো, বলবো বেশি, লিখবো কম। লিখবো শেষের দিকে যে, মনে থাকবে? দেখো, আমি যে অংশটুকু লিখতে বলবো তোমরা এতটুকু লিখে ফেলবা। তাহলে আজকে টপিক লিখো ভাইয়া বাফার, বাফারের ধারণা। দেখো, বাফার দ্রবণ কি, এটার একটা ধারণা দিব। বাফার দ্রবণের পিএইচ বের করার জন্য হেন্ডারসন হেসেলবাখের সূত্র আছে। এই যে হেন্ডারসন হেসেলবাখের সূত্র, ওইটা তোমাদেরকে প্রমাণ সহকারে করায় দিব, ঠিক আছে? বাফার দ্রবণ কিভাবে একটা সলিউশনের পিএইচ কে মেনটেন করে। তুমি অ্যাসিড খেয়ে ফেলতেছো অথবা ক্ষারীয় খাবার খাচ্ছ, তোমার রক্ত কিন্তু পিএইচ কে চেঞ্জ করবে না, রক্তের পিএইচ সেমই থাকবে, বুঝছো? তো রক্তের মধ্যে কিভাবে এই বাফার সিস্টেমটা কাজ করতেছে ভাইয়া, আমরা এই জিনিসপাতিগুলাই বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তারপর দেখো, বাস্তব ক্ষেত্রে কিছু বাফার দ্রবণ আছে, মাত্রই বললাম রক্ত। ভাইয়া তোমরা লিখো, হ্যাঁ? লিখো মানে হচ্ছে শোনো, এই এই টপিক গুলো তো সামনে আসবেই, এগুলা না লিখলেও চলবে, না লিখলেও চলবে, জাস্ট দেখে রাখো, আমরা এই বিষয়গুলো পড়বো। এবার টপিক লিখো বাফার, বাফার দ্রবণ। লিখো ভাইয়া বাফার দ্রবণ, লিখে বসে থাকো, জায়গা রাখো। তোমরা ক্লাস শেষে যখন আমি নোটটা আপলোড করবো, ওই নোট থেকে লিখে ফেলবে অনেক কিছু, বুঝছো? এইচডাব্লিউ তোমরা শেখ মুজিব গ্রুপে দিতে পারো। তোমাদের নিজস্ব একটা প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে মেইনলি তোমরা তোমাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলা দিবা, বুঝছো? ওইখানে আবার আমাদের যারা এক্সিকিউটিভ আছে কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথের, তারা ওই প্রবলেম গুলো নিয়ে অনেক বেশি ইয়ে করে, অ্যানালাইসিস করেছে তোমাদের কি কি প্রবলেম আছে সেগুলা। আচ্ছা, তা ভাইয়া, শাওন ভাইয়া আছে তো?
আছে ভাই আছে, মাঝে মাঝে বিভিন্ন ক্লাসে আসেন। দেখো, বাফার মানে কি? বাফার মানে হচ্ছে টু রেজিস্ট, বাধা দেওয়া। তো কাকে বাধা দেয়? পিএইচ পরিবর্তনকে বাধা দেয়। লিখে ফেলো, বাফার মানে টু রেজিস্ট। যদি লিখতে পারো সাথে সাথে লিখে ফেলবা। পিএইচ পরিবর্তনকে বাধা দেয়। বাফার মানে বাধা দেওয়া। তো কাকে বাধা দেয়? ভাইয়া পিএইচ পরিবর্তনকে বাধা দেয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডেফিনিশনটা একটু লিখে ফেলো। হেরা ডেফিনিশনটা একটু লিখে ফেলো। যে দ্রবণে দুর্বল বা অল্প পরিমাণে, নট দুর্বল, অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ এর মান প্রায় স্থির থাকে, অর্থাৎ পিএইচ এর তেমন সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন হয় না, তাদেরকে আমরা বাফার দ্রবণ বলি। ঠিক আছে। ইয়েস, তুমি পারবা। তো অল্প পরিমাণে অ্যাসিড ক্ষার যোগ করলেও পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না, এটা ফিক্সড থাকবে, তাকে আমরা বাফার দ্রবণ বলে থাকি। এবার দেখবা এই যে বাফার দ্রবণের বৈশিষ্ট্যটা তোমরা পড়ে ফেলবা, বুঝছো? আমি মেইন টপিকে বাফার সম্পর্কে বিস্তারিত ধারণা আমি একটু পরে দিব লিখতে লিখতে। তো পিএইচ এর মান সাধারণত নির্দিষ্ট থাকে। তুমি যখন দ্রবণটাকে লঘু করবা বা গাঢ় করবা তখনও পিএইচ মানটা মোটামুটি স্থির থাকে। তারপরে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখলেও পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। যেমন তোমরা দেখবা ঔষধগুলাতে, আমরা যে ঔষধ বানাই, এই ঔষধে কিন্তু আমরা একটা বাফার দ্রবণ তৈরি করে দিই। ঠিক আছে। আচ্ছা, মাইকে মনে হয় একটা সাউন্ড হচ্ছে, তাহলে আমি এটা দূরে সরিয়ে রাখি। তো দেখো, আমরা ওষুধগুলোতেও কিন্তু বিভিন্ন রকমের বাফার বাফার আমরা সেট করে রাখি, বুঝছো, যাতে করে তোমার পিএইচ এর কোনো ওঠানামা না হয়, কারণ পিএইচ এর ওঠানামা হলে কিন্তু ওষুধ তার কার্যকারিতা হারাইতে পারে। বুঝছো? তারপর দেখো, এই তো এই একই কথা বারবার ঘোরাফেরা বলা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে বৈশিষ্ট্য। তো এই পর্যন্ত তোমরা জাস্ট একটু রিডিং দিবা, বুঝছো, রিডিং দিলেই চলবে। এই পর্যন্ত রিডিং দিলেই চলবে। আচ্ছা, আচারের মধ্যে বাফার থাকবে কিনা আই নট শিওর। দেখো, দেখো, এবার আমরা চলে যাচ্ছি মেইন টপিকে। হ্যাঁ, বাফার দ্রবণের প্রকারভেদ। এক হচ্ছে অম্লীয় বাফার, দুই হচ্ছে ক্ষারীয় বাফার। যেই সমস্ত বাফার দ্রবণের পিএইচ 7 এর কম, যেই সমস্ত বাফার দ্রবণের পিএইচ 7 এর কম, তাদেরকে আমরা বলবো অম্লীয় বাফার। যে সমস্ত বাফার দ্রবণের পিএইচ 7 এর বেশি, তাদেরকে আমরা বলি ক্ষারীয় বাফার। যে সমস্ত বাফারের পিএইচ 7 এর বেশি, যে সমস্ত বাফার দ্রবণের পিএইচ 7 এর বেশি, তাদেরকে আমরা বলি ক্ষারীয় বাফার। খেয়াল করে দেখবা অম্লীয় বাফার বানানোর নিয়মটা কি, এটা আগে ভাগে বলে রাখতেছে তোমাদেরকে, একটু পরে বানায় দেখাবো। দুর্বল অ্যাসিড এবং এর লবণ, দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা লবণ। ঠিক আছে, যেমন ধরো উদাহরণ দিচ্ছি, CH3COOH, এর সাথে কি করব, এর লবণ মিশায় দিব। CH3COO, ধরো যে Na, সোডিয়াম অ্যাসিটেট। বুঝছো? এই যে দুর্বল একটা অ্যাসিড এবং এর লবণ, এই দুটাকে একসাথে মিশাইলে একটা অম্লীয় বাফার তৈরি হবে। বুঝছো? লিখতে থাকো ভাইয়া, লিখতে থাকো, বুঝবা একটু পরে, সবকিছু বুঝবা। আর ক্ষারীয় বাফার তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে দুর্বল একটা ক্ষারক বা ক্ষার প্লাস এর লবণ। যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার, আর এর একটা লবণ হতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো, দেখো, আর আমি আজকে আহ একটু শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইয়েরা, আমার না এই ঠান্ডার কারণে আর নাক দিয়ে সাউন্ড বের হচ্ছে না। তো একটু কষ্ট করে তোমরা সাউন্ডটা বাড়ায় দিয়ে ইয়ে করবা,
আর যাদের pH 7 ওরা হচ্ছে নিরপেক্ষ, এদের আসলে বাফার হয় না। pH 7 বিশিষ্ট কোনো বাফার নর্মালি এক্সিস্ট করে না, বুঝছো? বা করতেও পারে, ওটাকে আমরা নিরপেক্ষ বাফার বলবো, ঠিক আছে? যদি pH 7 হয় তাহলে আমরা বলবো নিরপেক্ষ বাফার। তো নর্মালি ওটা নিয়ে কোনো একটা সমস্যা হয় না। আচ্ছা, লেখা শেষ তো না? ডান। তাইলে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো অম্লীয় বাফার কিভাবে তৈরি করতে হবে এটা যারা লিখছো তারা তো লিখছো, আর লিখতে হবে না। দেখো মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা লবণ, এই লবণটাকে কিন্তু আমরা অনুবন্ধী ক্ষারক বলি, বুঝছো? এই লবণটাকে আমরা কি বলবো? অনুবন্ধী ক্ষারক বলবো, ঠিক আছে? যেমন দেখো মৃদু একটা অ্যাসিডের কথা যেমন আমি কি বললাম, CH3COOH, তাই না? CH3COOH, খেয়াল করে দেখবা এটার যে লবণটা CH3COO-, এটা কিন্তু একটা ক্ষারক, বুঝছো? এটা হচ্ছে অ্যাসিড, তোমাদের অনুবন্ধী ক্ষারক আমি পড়াইছি, আর এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তার মানে আমরা যাকে লবণ বলতেছি সে আসলে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আমরা যাকে অ্যাসিড বলতেছি, যাকে লবণ বলতেছি, ওই লবণটা আসলে অ্যাসিডের একটা অনুবন্ধী কি ক্ষারক, বুঝছো? যেমন এই লবণটা দেখো একটা H+ কে গ্রহণ করে সে কিন্তু আবার অ্যাসিড হইতে পারে। তার মানে যে কোনো বাফার দ্রবণ তৈরি করার জন্য একটা দুর্বল যৌগ লাগবে আর তার অনুবন্ধী যৌগটা লাগবে। তাহলে ভাইয়া একটু লিখে ফেলো দেখি। বাফার বাফার মানেই হচ্ছে দুর্বল অ্যাসিড অথবা ক্ষারক, আর এদের সাথে মিশ্রিত থাকবে এর অনুবন্ধী যারা আছে। খুব মনোযোগ, অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, আর ক্ষারকের অনুবন্ধী হচ্ছে অ্যাসিড। ক্ষারকের অনুবন্ধী হচ্ছে গিয়ে অ্যাসিড, বোঝা গেল? তার মানে এই বাফার দ্রবণ আমরা কেমনে তৈরি করব? বাফার দ্রবণ আমরা এমনি তৈরি করব, একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারক থাকবে প্লাস তার অনুবন্ধী ক্ষারক বা অ্যাসিড থাকবে। হ্যাঁ ভাইয়া, বাফার মাত্রই শুরু হয়েছে তো, কনসেপ্টটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দ্রবণটা যেটা করবে, এই দ্রবণটা পিএইচ পরিবর্তনকে বাধা দিবে। এই দ্রবণটা দেখা যাবে আমরা এর মধ্যে ধরো অল্প পরিমাণে অ্যাসিড এড করছি, তাও পিএইচ চেঞ্জ হবে না। আমরা অল্প পরিমাণে OH- বা ক্ষার এড করছি, তাও কি হবে না? এর পিএইচ পরিবর্তন হবে না, বুঝছো? তো মেইন জায়গা আসবে ওইটাই, যে আসলে আমরা এই বাফার কিভাবে তার পিএইচটাকে অপরিবর্তিত রাখে। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো, আহ নিচের কোনটি বাফার দ্রবণ? তোমাদেরকে আমি 4টা সলিউশন দিব, ঠিক আছে? তোমরা আমাকে এটার অ্যান্সার করবা। লিখো বাফার দ্রবণ তৈরি। লিখো ভাইয়ারা বাফার দ্রবণ তৈরি। আমরা এবার একটা বাফার দ্রবণ তৈরি করব, হাতে কলমে তৈরি করব। আচ্ছা, আগের স্লাইডটা হচ্ছে এটা এটা আমরা এবার কি করব? একটা বাফার দ্রবণ তৈরি করব। লিখো, খুব মনোযোগ, খুবই মনোযোগ সবাই। আমরা একটা বিকার নিলাম, বিকারের মধ্যে অ্যাড করলাম 2 মোল অ্যাসিড HA। HA দ্বারা আমরা অ্যাসিডকে বোঝাচ্ছি, ঠিক আছে? HA। আর এর মধ্যে অ্যাড করলাম 1 মোল OH-। আচ্ছা, এটাকে আমরা একটা হিসেবে দিই, HCOOH, একটা দুর্বল অ্যাসিড। এর মধ্যে অ্যাড করলাম 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু কথাটা। আমরা কেমনে বাফার দ্রবণ তৈরি করব এটা দেখাচ্ছি। তার মানে আমরা শুরুতে একটু বেশি করে অ্যাসিড অ্যাড করব এবং এর চেয়ে কম পরিমাণে একটা ক্ষার অ্যাড করব। অ্যাড করলে কি হবে দেখো, বিক্রিয়া দেখো ভাইয়েরা, মনোযোগ। এটা এর সাথে অ্যাড করলাম কাকে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে। এখান থেকে তৈরি হবে সোডিয়াম ফরমেট আর পানি।
খুব মনোযোগ। দেখো ইনিশিয়ালি শুরুতে এটা ছিল 2 মোল, এটা ছিল 1 মোল, এটা 0, এটা 0। যখন আমরা বিক্রিয়া করব, দেখো ভাইয়া তাহলে চেঞ্জ কতটুকু হবে? চেঞ্জ আমরা পরিবর্তনটুকু এখন খুঁজে বের করব। সবাই আশা করি জানো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাই না? তাহলে দেখো এটা কিন্তু 1 মোল পুরাটা বিক্রিয়া করে ফেলবে, আর এটাও 1 মোল বিক্রিয়া করবে, আর সেই সাথে এখানে 1 মোল লবণ এবং 1 মোল পানি তৈরি হবে। তো এই হচ্ছে পরিবর্তনটা। তো বিক্রিয়া শেষে একদম ফাইনালি বা ইকুইলিব্রিয়ামে সাম্যাবস্থায় কি থাকবে? এইখানে 2 মোল থেকে 1 মোল চলে গেল, অবশিষ্ট থাকলো 1 মোল। এখানে আগে 1 মোল ছিল, 1 মোল থেকে পুরো 1 মোল চলে গেছে, 0। এই যে দেখো লবণ, লবণ লবণটা আগে ছিল 0 মোল, এখন হয়েছে 1 মোল, আর পানি তৈরি হয়েছে 1 মোল। তাহলে তুমি চিন্তা করে দেখো এই সলিউশনটার মধ্যে এই সলিউশনটার মধ্যে এই 1 মোল আছে আমাদের অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আর 1 মোল আছে লবণ। তাহলে আমাকে বলো তো এই সলিউশনটা কি বাফার দ্রবণ হবে? আমাকে একটু বলো এই সলিউশনটা বাফার দ্রবণ হবে কিনা। এই সলিউশনটা সাবাস, এটা একটা বাফার দ্রবণ হবে। এটা একটা বাফার দ্রবণ হবে কারণ এটা একটা বাফার দ্রবণ কারণ কারণ এর মধ্যে দুর্বল অ্যাসিডও আছে। এই যে দেখো দুর্বল অ্যাসিডও আছে, 1 মোল অবশিষ্ট আছে, সেই সাথে এর একটা লবণও উপস্থিত আছে। অ্যাসিড প্লাস লবণ উভয়ই উপস্থিত। দেখো একদম ভেঙে 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 পড়াচ্ছি। এবং এই লবণটাও উপস্থিত, সুতরাং কোন একটা অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ দুইটাই যদি উপস্থিত থাকে এটাকে আমরা বলবো একটা বাফার দ্রবণ। আচ্ছা, শুরুতেই তো আর উৎপাদে কোনো কিছু থাকে না, তাই না? আস্তে আস্তে বিক্রিয়া শেষে এরা তৈরি হবে, সেই জন্য আমরা শুরুতে 0 0 দেখাইছিলাম। তো ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, আইতে হচ্ছে ইনিশিয়াল মানে শুরুতে, সি হচ্ছে চেঞ্জ বা কতটুকু পরিবর্তন হবে, আর ই হচ্ছে ইকুইলিব্রিয়ামে অর্থাৎ সাম্যাবস্থা অথবা এন্ডিং এ বিক্রিয়া শেষে, এটাও বলতে পারো। ঠিক আছে, লেখা শেষ? আমি যা লিখি তাই লিখো। হ্যাঁ, লেখা শেষ। তারপরে আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, লিখো। বলবা কোনটা কোনটা বাফার হবে আর কোনটা হবে না। দেখি কে কে পারে। 100 ml 0.5 মোলার CH3COOH প্লাস এটা 2 নম্বর।
এটা তারপর 3 নাম্বার হলো গিয়ে হ্যাঁ উঠাও এই 4টা অ্যাসিড ক্ষারের মোল সংখ্যার মধ্যে পার্থক্য থাকলেই বাফার দ্রবণ তৈরি হবে। মেইনলি দুর্বল অ্যাসিডটা একটু বেশি থাকতে হবে, বুঝছো? দুর্বল অ্যাসিডটা একটু বেশি থাকতে হবে, তখনই এটা বাফার হবে, তা না হলে হবে না। বাফার দ্রবণ হওয়ার শর্ত হচ্ছে দুর্বল অ্যাসিড বা ক্ষারকে থাকতে হবে, প্লাস তার অনুবন্ধী ক্ষারক ওইটাও থাকতে হবে। দুর্বল অ্যাসিড বা ক্ষারক প্লাস তার লবণ। না, কারোরই সবগুলা হয় নাই এই পর্যন্ত যারা যারা দিছো। দেখে তো আবার দাও দেখি। হ্যাঁ, উম্মে কি যেন নাম, তারপর সেজতি আফরিন। বাহ, তোমাদের হয়েছে, ভালো। হ্যাঁ, উম্মে মুশফিকা। ওকে, আচ্ছা। এইবার দেখো আমি বোঝাচ্ছি একটা বিষয়। একটু একটু খেয়াল করে দেখো তো, আমরা যে দুর্বল অ্যাসিডটাকে নিছি, এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বা লবণ তৈরি করার জন্যই তো তার সাথে আমরা ক্ষার মিশাইছিলাম, তাই না? শক্তিশালী ক্ষার। এবার চিন্তা করে দেখো, এই দুর্বল অ্যাসিডটার চেয়ে কম পরিমাণে থাকতে হবে ক্ষারটা। মনে রাখতে হবে, দুর্বল অ্যাসিডের চেয়ে একটু কম থাকতে হবে, তাইলেই এই ক্ষারটুকু শেষ হয়ে যাবে আর দুর্বল অ্যাসিডটা কিছুটা অবশিষ্ট থাকবে। তোমাদের লিমিটিং বিক্রিয়কটা মাথায় রাখতে হবে, লিমিটিং বিক্রিয়ক মাথায় রাখতে হবে। তারপর দেখো, এটা বিক্রিয়া করে এই লবণটা তৈরি হবে, এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে, যদি ডিরেক্ট আমি বলে দেই এই লবণ আর তার সরি এই অ্যাসিড আর তার লবণ, অ্যাসিড আর তার লবণ দুইটাই উপস্থিত আছে, এটা দেখলে তো চোখ বন্ধ করে আমরা বলবো যে বাফার। তাহলে দেখো ভাইয়া, এই 2 নাম্বার ইয়াটা দেখো, 2 নাম্বারটা দেখো। এই 2 নাম্বারের মধ্যে বলা আছে এখানে ডিরেক্ট একটা অ্যাসিড আছে, দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড গুলো দুর্বল অ্যাসিড হয়। আর এখানে দেখো তার লবণ আছে। ওই অ্যাসিডটারই দেখো, ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানোয়েট। এই যে দুর্বল অ্যাসিডও আছে, তার লবণও আছে, এটা তো চোখ বন্ধ করে হবে বাফার, তাই না? আর এটা আমরা বুঝছি কিনা, 2 নাম্বারটা বাফার হবে, 2 নাম্বারটা বাফার হবে। আচ্ছা, একটা দুর্বল অ্যাসিড আছে আর তার লবণ আছে, ইয়েস, 2 নাম্বারটা বাফার হবে। তারপরে দেখো 1 নাম্বারটা, 1 নাম্বারে মনোযোগ। 1 নাম্বারে কিন্তু আমি কোনো লবণ লিখি নাই, এখানে ক্ষার লিখছি। তার মানে ওই ক্ষারটা যে অ্যাসিডকে প্রশমিত করবে। এবার আমরা দেখি অ্যাসিডের মোল সংখ্যা কত। 100 × 0.5, তার মানে 50 মিলিমোল অ্যাসিডের মোল সংখ্যা। আর এইখানে শক্তিশালী ক্ষার মানে OH- এর মোল সংখ্যাটা একটু দেখি, এটাকে কম হইতে হবে।
কারণ 50 × 1 এটাও তো দেখো তো 50 মিলিমোল হয়ে গেছে না? তাহলে এটাকে আমরা যদি তোমার বিক্রিয়া করে দেখাই তাহলে এরকম হবে। মনোযোগ, এক নাম্বারটা আমি বিক্রিয়া করে দেখাচ্ছি। এবার সবাই খাতার কলম রেখে দাও, জাস্ট দেখো আমি এটার সাথে এটার বিক্রিয়া করব। সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে মনে হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। খুব মনোযোগ, দেখো ভাইয়া একটা অ্যাসিড একটাই কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে একটা লবণ একটা পানি তৈরি করবে। তাহলে এটা যেহেতু 50 মিলিমোল আছে, এটাও 50 মিলিমোলই আছে। তাহলে খেয়াল করে দেখবা 50 মিলিমোলের সাথে পুরোটার সাথে বিক্রিয়া করে ফেলবে, আর কোনো অবশিষ্ট থাকবে না, আর কোনো অবশিষ্ট থাকবে না। দেখো ইনিশিয়ালি আমরা বলবো যে এটা 0 0 এই দুটাই আছে, বাট যখন বিক্রিয়া করবে দেখো চেঞ্জ কতটুকু হবে, এটা একটার সাথে এটা একটাই বিক্রিয়া করে, সুতরাং এটা 50টার সাথে এটা 50টাই বিক্রিয়া করবে, তার মানে 50টা বিক্রিয়া করে ফেলবে, এটাও 50টা বিক্রিয়া করে ফেলবে, এখানে 50টা তৈরি হবে, 50টা তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি এন্ডিং এ বা বিক্রিয়া শেষে এটাও অবশিষ্ট থাকবে না, এটাও থাকবে না, থাকবে শুধু এই লবণ আর পানি। তার মানে যেহেতু এই দ্রবণের মধ্যে আমাদের প্রধানতম উপাদান এই দুর্বল অ্যাসিডটাই অবশিষ্ট নাই, সুতরাং এটা বাফার হবে না। কে কে বুঝছো বলো? ইয়েস, এটা বাফার হবে না। এই প্রশ্নগুলা অহরহ পরীক্ষায় আসে, অহরহ আসে। হ্যাঁ, ই গুণ করেই আমরা করছি, দেখো ই গুণ করেই করছি। এটার তুল্য সংখ্যা 1, এটার তুল্য সংখ্যা 1, সমান সমান বিক্রিয়া করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তোমরা বুঝছো। এবার আমরা একটু 3 নাম্বারটা নিয়ে গবেষণা করব। হ্যাঁ, কঠিন গবেষণা চলবে 3 নাম্বারটা নিয়ে। তার মানে এটা হচ্ছে তোমার দুর্বল ক্ষার, এই দুর্বল ক্ষার থাকতে হবে, প্লাস তার একটা অনুবন্ধী অ্যাসিড থাকতে হবে। ভাইয়া অ্যাসিড থাকতে হবে। তাহলে আমরা এই ক্ষারের মোল সংখ্যাটা বের করি। দুর্বল ক্ষারের মোল সংখ্যা 100 × 0.1 কত হয়? 100 × 0.1 কত হয় ভাইরা? 10 হয়, তাই না? 10 মিলিমোল, 10 মিলিমোল। আচ্ছা, এখন এই অ্যাসিডটা এসে এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ বানাবে। এবার দেখি এইচ প্লাসের মোল সংখ্যা কম কত আছে। যদি কম থাকে তাইলে বাফার হবে, আর যদি সমান বা বেশি থাকে তাহলে বাফার হবে না। আমরা দেখি 5 20 100, এখানেও 10, তার মানে বোঝা গেল এই অ্যাসিডটা সবটুকু এই ক্ষারকে প্রশমিত করে দিবে, আর কোনো দুর্বল ক্ষার অবশিষ্ট থাকবে না। অবশিষ্ট না থাকলে বাফার হবেও না। এই তো বুঝতে পারছো তোমরা? তার মানে এখানে যদি একটু কম থাকতো তাইলে বাফার হইতো, তাই না? হ্যাঁ, 2 নং তো এমনিতেই বাফার, এসিড আছে আর তার লবণ আছে, এই দুটো থাকলেই হবে। হ্যাঁ, তারপর কোনটা বাফার হবে না এটা বোঝাটাই আসলে বড় কৌশল। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা সবাই যে অ্যান্সারটা দিচ্ছ 4 নাম্বারটা, একক কি ভুল লিখছি? না ভাইয়া, ও আচ্ছা 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 আচ্ছা, মিলি মোল হবে। আসলে মিলি লিখলেই হাতটা নিষ্পিস করে খালি লিটার লিখে ফেলার জন্য, মিলি মোল হবে। আচ্ছা, এবার আমরা 4 নাম্বারটা নিয়ে কাজ করি ভাইয়ারা, আমরা এবার একটু 4 নাম্বারটা নিয়ে কাজ করি। 4 নাম্বারে দেখো দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড কতটুকু আছে? 500 × 0.2, তাইলে 5 দুগুণে 1000, 5 দুগুণে 10, এটা কি 100 হবে? হ্যাঁ, 100 মিলিমোল, 100 মিলিমোল আছে অ্যাসিড, দুর্বল অ্যাসিড। তারপরে দেখো এইখানে OH মাইনাস যেটা এসে এটাকে প্রশমিত করবে, OH মাইনাস কয়টা আছে দেখো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কিন্তু 2, এটা মনে রাখতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত ভাইয়া? 2। তাইলে মনোযোগ, 3 × 5 150 × 2,
মিলিমোল, তার মানে এটা হয়ে গেছে 300 মিলিমোল। তাহলে কি বুঝলা? বলো ভাইয়া, তোমরা কি বুঝলা? তাহলে তোমরা যেটা বুঝলা যে ওইখানে হারের পরিমাণ বেশি হয়ে গেছে, অর্থাৎ এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সবগুলা অ্যাসিডকে প্রশমিত তো করবেই, করার পরে আরো সে অবশিষ্ট থাকবে। ওই ক্ষেত্রে ক্ষার অবশিষ্ট থাকবে, শক্তিশালী ক্ষার, ওইটা দিয়ে কোনো বাফার হবে না। বোঝা গেল কিনা? আচ্ছা, সুরাইয়া ইসলাম বললো যে ভাইয়া সবগুলা হয়েছে, মাশাল্লাহ, ভালো। আচ্ছা, জাস্ট 2 নাম্বারটাই বাফার হবে। তাহলে আমি আরো কয়েকটা দিই। এই তোমরা কি প্র্যাকটিস করতে রাজি আছো? আরো কয়েকটা দিব, মজার জিনিস এগুলা। হ্যাঁ, আরো কয়েকটা দিই। ওকে, ভালো। এগুলা মজা পেলে ভালো, করতে পারলে। এই যে আরো কয়েকটা দিই, হ্যাঁ। আহ 5 নাম্বার। বলো এটা বাফার হবে কিনা? 3টা হয়েছে, অনেক, মাশাল্লাহ, বেশ ভালো। বলো এটা হবে কিনা? বাফার আমার একটা প্রিয় টপিক ছিল। যখন আমি তোমার প্রথম একটা কোচিং সেন্টারে আমি যখন টিচার হিসেবে অ্যাপ্লাই করি, তখন আমাকে ডেমো ক্লাসে এই বাফার নিয়ে জিজ্ঞেস করছিল। আর ততদিনে আমি একদম ভার্সিটির বইটাই পড়ে শেষ করে ফেলছিলাম। তো খুব সুন্দর করে পড়াই দিয়ে আসছি। প্লাস ভাইয়াদের যত প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তরও দিছি। খুশি হয়ে গেছিল। বাফার খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই তো সাবাস, হবে না কেন হবে না বলো? এই তো তোমরা ধরে ফেলছো, আর যারা এখনো ধরতে পারো নাই তারা একটু পরেই বুঝবা। হ্যাঁ, যে আয় হায়, এটাও আরে একটুর জন্য মিস হয়ে গেছে। আরে ভাইয়া, বাফার হবে না, এটাও হবে না। এখানে দেখো কোনো দুর্বল অ্যাসিড নেই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, HCl শক্তিশালী অ্যাসিড, দুইটাই শক্তিশালী ক্ষার। এখানে দেখো সাম্য অবস্থা তৈরি করার মতো কেউ থাকবে না। দেখো দুর্বল অ্যাসিড ক্ষার কেন দরকার, কারণ এখানে সাম্য অবস্থা তৈরি করতে হবে। বাট এইখানে সাম্য অবস্থা তৈরি করার মতো কেউ নাই। এরা দুইজনেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য, বুঝছো? হাড় ধাতু এবং মৃৎক্ষার ধাতুর যত যৌগ আছে সব তীব্র যৌগ, বুঝছো? হাড় ধাতু এবং মৃৎক্ষার ধাতুর যত যৌগ আছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা খুবই তীব্র অ্যাসিড, বুঝছো? তীব্র অ্যাসিড বা ক্ষার। তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড। হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, বলো দেখি এটা হবে কিনা। শক্তিশালী অ্যাসিড ক্ষার হচ্ছে, আমি গতকাল লিখিয়ে দিছিলাম ভাইয়া, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এরা হচ্ছে শক্তিশালী, বুঝছো? এরা শক্তিশালী। এটা কি হবে? ওয়াও। আচ্ছা, কয়েকজন আবার ভুলও করতেছো, অধিকাংশ হচ্ছে, তো কয়েকজন আবার ভুল করতেছো। ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কারণ আমি প্রত্যেকটা জিনিস নতুন নতুন দিচ্ছি। তোমাদের ধারণার বাইরে প্রত্যেকটা। তবে অধিকাংশই তোমরা সঠিক অ্যান্সার দিছো, এটা বাফার হবে, এটা বাফার হবে। এটা মাথায় রাখবা, সোডিয়াম কার্বনেট এটা তুল্য সংখ্যা কিন্তু 2, হ্যাঁ, তুল্য সংখ্যা 2, অর্থাৎ সে একাই দুইটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। দেখো আমি যদি বিক্রিয়াটা লিখে দেখাই,
বলো এখান থেকে কি তৈরি হবে? এটার তুল্য সংখ্যা 2, এটার তুল্য সংখ্যা 1। সুতরাং তুল্য সংখ্যা বিনিময় করে দেওয়ার মাধ্যমে আমরা সমতা করি। তাহলে দেখেন ভাইয়ারা, দুইটা ইয়ে তৈরি হবে, CH3COO Na তৈরি হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, প্লাস পানি তৈরি হবে, তাই না? অর্থাৎ এই সোডিয়াম কার্বনেট একাই দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সমতুল্য। দেখো বুঝলা কিনা? এই সোডিয়াম কার্বনেট একাই দুইটা হাইড্রোক্সিল আয়নের সমতুল্য, অর্থাৎ এর তুল্য সংখ্যা 2। এইবার মনোযোগ, আমরা অ্যাসিডের মূল সংখ্যা বের করি। ভাইয়া পড়াচ্ছি, এখন কোনো প্রশ্নের উত্তর দিব না। দেখো মনোযোগ, এটা তাহলে আমরা গুণ করি, 200 × 0.5 কত হয়? 5 দুগুণে 10, তাহলে 100 হবে। 100 মুখে মুখে করে ফেলবা, 100 মিলিমোল, 100 মিলিমোল। আচ্ছা, তারপরে আমরা এই ক্ষার বের করব। ক্ষার, এটা কিন্তু মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা দুটোই গুণ করতে হবে। তাহলে মূল সংখ্যা হচ্ছে 200 × 0.1 × 2, এত মিলিমোল। তাহলে কত হয় দেখো? 40 মিলিমোল। দেখো বুঝলা কিনা? 40 মিলিমোল, এই তো সাবাস। তার মানে এই ক্ষেত্রে আমাদের দুর্বল জিনিসটা বেশি আছে। তার মানে বিক্রিয়া করার পরে এটা অবশিষ্ট থাকবে। অবশিষ্ট ভাইয়া কতটুকু থাকবে বলে ফেলেন দেখি। এই অবশিষ্ট কতটুকু থাকবে? একটু নিচে লিখলে ভালো হতো, সমস্যা নাই। এটা কিন্তু বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে। এই ঘিঞ্জি করে লিখে ফেলতেছি, আমি দুঃখিত এটার জন্য। তার মানে অবশিষ্ট থাকবে, বলো দেখি কত থাকবে অবশিষ্ট? অবশিষ্ট থাকবে 100 থেকে 40 গেলে 60 মিলিমোল অবশিষ্ট থাকবে। আরে আর জায়গায় করতে পারলাম না, উপরে লিখে দিচ্ছি। ইয়েস, সেরা। হ্যাঁ, আমি যখন ঘুরে ঘুরে দেখি সঠিক অ্যান্সার গুলা, আমার না ভালো লাগে খুব। হ্যাঁ, 60 মিলিমোল অবশিষ্ট থাকবে। তার মানে 60 মিলিমোল থাকবে তোমার অ্যাসিড, আর 40 মিলিমোল থাকবে ওই যে লবণ। তার মানে অ্যাসিড এবং লবণ দুইটাই অবশিষ্ট আছে, সুতরাং বাফার হবে। আলহামদুলিল্লাহ। ইয়েস, লিখে নাও লিখে নাও, একটু সুন্দর করে লিখে নাও। আমি তোমাদের প্রত্যেকের নোটগুলা দেখি, কয়েকজন এত সুন্দর করে নোট করো, মনে হয় যে তোমরা ভালো রেজাল্ট করবে সামনে। হ্যাঁ, তুল্য নাম্বার, তুল্য সংখ্যা কেমনে যে বলবো। আচ্ছা, আমাকে একটা নক দিও যে ভাইয়া তুল্য সংখ্যার ভিডিওটা দেন। তুল্য সংখ্যা যারা জানবা না, হ্যাঁ অনেক ইন্টারেস্টিং, বাফার খুবই দারুণ একটা টপিক। আচ্ছা, এই তুল্য সংখ্যা যারা জানো না, আমাকে একটা নক করবা, ঠিক আছে? ক্লাসে আমি তুল্য সংখ্যা পড়াইতে গেলে আমার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে, তাহলে আমি আবার ইয়ে করতে পারবো না, টপিক শেষ করতে পারবো না। আচ্ছা শেষ, ডান। ডান, ডান ভাইয়া, ডান। ডান না? ডান। এরপরে এইবার আমরা শিখবো হচ্ছে কি, 2 নাম্বারটা আবার কে বোঝো নাই? ও, অ্যাসিড আর লবণ দুইটাই তো আছে, তাই না? অ্যাসিডও আছে লবণও আছে, তো এটা তো চোখ বন্ধ করে বাফার হবে। আচ্ছা, নিশ্চয় কোনটা বাফার দ্রবণ, এটা হয়ে গেছে। এবার চলো আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় কেমনে করতে হবে এটা শিখে ফেলি। লিখো, টপিক লিখো, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় এবং পিএইচ নির্ণয় করার যে সূত্র তার নাম হচ্ছে হেন্ডারসন হেসেলবাখ। এটা খ হবে, খ। হেসেলবাখ এর সূত্র, হেন্ডারসন হেসেলবাখের সূত্র। সূত্রটা লিখো, তারপর আমরা প্রমাণ করব। লিখো ভাইয়া, বাফার দ্রবণ এর পিএইচ নির্ণয়ের সূত্রের নাম হেন্ডারসন হেসেলবাখের সূত্র। হেন্ডারসন, গতকাল নোট দেখা নেই ভাইয়া, আমি দেখি নাই। আচ্ছা, আমাকে ট্যাগ করছো তো? ট্যাগ করলে আমি দেখবো। হ্যাঁ, আমাকে ট্যাগ করে দিবার সাথে, তাহলে আমি নোটিফিকেশন পাবো। আচ্ছা, হেন্ডারসন হেসেলবাখের সূত্র কি? এটা পিএইচ সমান পিকে প্লাস লগ, যদি এটা অম্লীয় বাফার হয় নিচে হবে অম্ল, অবশিষ্ট অম্ল যেটা। আর বাই দ্য ওয়ে, এটা তুমি আহ ঘনমাত্রার চেয়ে যদি মোল সংখ্যাটা নিয়ে কাজ করো তাহলে বেটার। অ্যাসিড, এটা কিন্তু অবশিষ্ট অ্যাসিড, মনে রাখতে হবে।
আর উপরে হচ্ছে তার কনজুগেট বেস বা হচ্ছে সল্ট, যা ইচ্ছা বলতে পারো। মনে রাখবা অ্যাসিড আর বেস এগুলো নিচে থাকবে, নিচে। এই যে পিওএইচ এর মধ্যে দেখো এই ক্ষারকটা নিচে। তো এই জায়গাতে তোমরা একটু মোল সংখ্যা দিয়ে সূত্রটা লিখে ফেলবা, ঘনমাত্রা দিয়ে না, মোল সংখ্যা দিয়ে লিখবা। হ্যাঁ, এইচডব্লিউ দেখি ভাইয়া, দেখবা আমি রিয়েক্ট করে যাই, যেখানে ভুল হয় সেখানে আমি কমেন্ট করে দিই যে এখানে ভুল হয়েছে। আচ্ছা, তুমি দুইটা দিয়ে করতে পারবা, ঘনমাত্রা দিয়েও করতে পারবা, মোল সংখ্যা দিয়েও করতে পারবা, বাট মোল সংখ্যা দিয়ে করলে ম্যাথটা সহজ হয়, বুঝছো? ঘনমাত্রার চেয়ে মোল সংখ্যা দিয়ে করলে সহজ হয়। আচ্ছা, এবার চলো প্রমাণ করি। প্রমাণ, এবার আমরা প্রমাণ করব। প্রমাণ লিখো। দেখো, এটা দিয়ে প্রমাণটা করি। এই যে একটা দুর্বল অ্যাসিড, আমরা জানি দুর্বল অ্যাসিড অল্প একটু ভাঙে, ভেঙে সাম্যাবস্থা তৈরি করে ফেলে, সম্পৃক্ত হয়ে যায়। এই যে কনজুগেট বেস বা সল্ট তৈরি করলো, এটাই কিন্তু সল্ট, তাই না ভাইয়া? এটাই কি সল্ট না? এই হচ্ছে সল্ট। আচ্ছা, তাইলে মনোযোগ, এটার বিয়োজন ধ্রুবক লিখো। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ, কে কে এ সমান এই যে, এই যে লবণটা। তোমরা অনেকে বলতে পারো যে ভাই এটা আবার সল্ট কেমনে হয়? আমরা জাস্ট নেগেটিভ অংশটা দেখাইছি, পজিটিভ অংশটা দেখাইনি। ধরো যে এই ক্ষেত্রে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতাম, তাহলে সোডিয়াম ইথানোয়েট তৈরি হতো, বাট ইথানোয়েট অংশটা তো আছে, এটাই আমাদের দরকার। আচ্ছা, সেই সাথে অল্প পরিমাণে কি আছে? এইচ প্লাস আছে, আর নিচে আছে অবিয়োজিত অ্যাসিড। এটা মনে রাখতে হবে ভাইয়া, এটা কিন্তু অবিয়োজিত অ্যাসিড। হ্যাঁ, অবিয়োজিত অ্যাসিড। তারপরে এইচ প্লাস সমান আর আর গুণ করি, আর আর গুণ ইন্টু অবিয়োজিত অ্যাসিড ডিভাইড বাই তার লবণ, সল্ট। লিখো, এই পর্যন্ত সুন্দর করে লিখো। হ্যাঁ, এটার প্রতিপাদন না, পরীক্ষাতে আসে না, কিন্তু তাও দেখাচ্ছি, তাও দেখাচ্ছি। হ্যাঁ, বিয়োজিত বা অবিয়োজিত। ইয়াস, এরা মনে আছে ওবায়দুল হক। এতটুকু লিখছো? এবার দেখো তো ভাইয়া, নেগেটিভ 10 বেজ লগ বসাই দিলেই কি এটা পিএইচ হয়ে যাবে না? নেগেটিভ লগ বসায় দাও, উভয় পাশে নেগেটিভ লগ বসায় দাও। দেখো, উভয় পক্ষে নেগেটিভ লগ অপারেশন করে পাই। আমি এর পরের পেজে যাচ্ছি। উভয় পক্ষে নেগেটিভ লগ অপারেশন করে পাই, মানে অপারেটর যোগ করে পাই, যে কোনো একটা ভাবে লিখলেই হবে। জৈব অ্যাসিড গুলা দুর্বল অ্যাসিড, শাহেদ আহমেদ। জৈব অ্যাসিড গুলা দুর্বল অ্যাসিড, যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এগুলা। আচ্ছা, তোমার নামের জাস্ট উবাইদু ইয়ে করা আছে। আচ্ছা, দাঁড়া আমি তোমার পুরো নামটা বের করি। উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ, ঠিক আছে। আমি এবার খুঁজে বের করলাম তোমার পুরো নামটা, উবাইদুল্লাহ। ঠিক আছে ভাইয়া, নামটা ঠিকঠাক উচ্চারণ করে ফেললাম। তাহলে আমরা লগ অপারেশন ব্যবহার করলাম, তাই তো? অপারেশন করে কি পাই দেখো, অপারেশন করে কাটাছাটা করে আমরা কি পাইলাম দেখো, নেগেটিভ 10 বেজ লগ বসাইলে আমরা পেয়ে গেলাম হচ্ছে পিএইচ। আচ্ছা, আমি ভেঙে ভেঙে বুঝাই, অনেকে তোমরা আবার বুঝো না, আমাকে খুব কষ্ট দেয় এগুলা।
ম্যাথ ভালো পারতে হবে। মাইনাস লগ, মাইনাস লগ, এখানে দেখো কি আছে, কে এ, তাই না? কে এ আছে ইনটু, উপরে আছে হচ্ছে এটা, আর নিচে নিচে আছে হচ্ছে এটা, এটা ব্র্যাকেট ক্লোজ। তোমরা জানো লগের সময় গুণটা হয়ে যায় বিয়োগ যোগ, তাই না? সমান নেগেটিভ লগ কে এ, আর এই যে গুণ হয়ে যাবে যোগ, আগে যেহেতু মাইনাস আছে তাই এটা মাইনাস হবে। মাইনাস লগ, যখন তোমরা অ্যাডমিশনে পরীক্ষা দিতে যাবা 2-3টা লাইন স্কিপ করে ফেলবা সুন্দর করে। প্রমাণটা খুবই ছোট অ্যাকচুয়ালি। পিকে মাইনাস লগ কে মানে হচ্ছে পিকে, ঠিক আছে? আর এটা মাইনাসটাকে আমরা প্লাস বানিয়ে দিব। প্লাস বানিয়ে দিলে কি হবে, লগের ভেতরে উল্টে যাবে, তাই না? এই ম্যাথমেটিক্স পারো তো? মাইনাসটা প্লাস বানিয়ে দিলে ভেতরে উল্টে যাবে, উল্টে যেয়ে উপরে চলে যাচ্ছে লবণ, আর নিচে আসতেছে অবিয়োজিত অ্যাসিড। তার মানে সবসময় মাথায় রাখবা বিয়োজিত বাই অবিয়োজিত, শেষ। বিয়োজিত থাকবে উপরে আর অবিয়োজিত থাকবে কি নিচে। বিয়োজিত বাই অবিয়োজিত। এবার একটা কাজ করো, এবার একটা কাজ করো, দেখো ভাইয়ারা, আমরা যে সলিউশনের মধ্যে কাজ করছি, সলিউশনের ঘনমাত্রা আয়তন তো একই, তাই না? যেহেতু সবার জন্যই সেম, এই আয়তনটা সবার জন্যই সেম, আয়তনটা সবার জন্যই সেম, সুতরাং লবণের জন্য আয়তন যা হবে এই অ্যাসিডের আয়তনও তাই হবে। জাস্ট আমরা আয়তন দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা মনে করে দেখো, ঘনমাত্রার সাথে আয়তন গুণ করলে আমরা মোল সংখ্যা পাইতাম। সুতরাং এই সূত্রটাই এখন আমরা প্রতিপাদন করে ফেলতেছি। পিএইচ সমান পিকেএ প্লাস লগ, নিচে হচ্ছে অবশিষ্ট অ্যাসিড, কেমন রাখতে হবে এই সলিউশনে কতটুকু অ্যাসিড অবশিষ্ট আছে সেটা, আর উপরে হচ্ছে সল্ট, সল্ট অথবা অনুবন্ধী, অনুবন্ধী ক্ষারক, মানে যেটা ইচ্ছা ওটা বলতে পারো, আমি সবকিছুই লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, আমি সবকিছুই লিখে দিচ্ছি। হ্যাঁ, আয়তন সমান, কারণ পাত্র তো একটাই, একটা পাত্রই তো, একটা পাত্রের মধ্যেই অ্যাসিডও আছে লবণও আছে, তো উভয়ের আয়তন তো সেম, তাই না? উভয়ের আয়তন সমানই হবে। চয়ন দাস আবার প্রশ্ন করলো যে ভাইয়া পি কে কিভাবে পেলাম? ভাইয়া মাইনাস লগ থাকলেই পি হবে, মাইনাস লগ থাকলেই পি হবে, তাই না নাবিলা? অনেক সুন্দর, খুব ইজি জিনিসটা। তাহলে আমি আরেকবার বুঝাই দিচ্ছি একদম শুরু থেকে। দেখো এই সলিউশনের মধ্যে কি কি যেন আছে, শুরুতে বলছিলাম এই যে দেখো ভাইয়া, এই একটা দুর্বল অ্যাসিড আছে এবং তার লবণও আছে, দুইটাই উপস্থিত আছে, আমি আলাদা করে দেখাই নাই আর কি, কিন্তু উপস্থিত যে আছে এটা তো আমরা জানি, তাই না? তো দুর্বল অ্যাসিডটা থাকলে এখানে একটা সাম্যাবস্থা বিরাজ করবে, আর যেখানে সাম্যাবস্থা থাকবে সেখানে আমরা জানি একটা সাম্য ধ্রুবক থাকবে বা বিয়োজন ধ্রুবক থাকবে। তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে সমান বিয়োজিত ডিভাইড বাই অবিয়োজিত। তাইলে আমরা জাস্ট কি করলাম, এইচ প্লাসটাকে এক পাশে সরায় নিলাম, তারপরে খালি নেগেটিভ লগ বসাইছি, কাজ এতটুকুই, আর কিছু না। তারপরে নেগেটিভ 10 বেজ লগ বসাইছি পিএইচ, আর এই কে এটা এসে হয়ে গেছে পিকে, আর মাইনাসের মাইনাসটাকে যখন আমরা প্লাস বানাই দিব তখন ভেতরটা উল্টে যাবে, তাই না? তো উপরে হচ্ছে তোমার বিয়োজিত, নিচে অবিয়োজিত। তো যেহেতু ঘনমাত্রা একই সলিউশনের মধ্যে আমরা বর্ণনা করলাম পুরা সিস্টেমটাকে, তো ওই সলিউশনের আয়তন দিয়ে গুণ করে দিছি, আলটিমেটলি আমরা মোল সংখ্যা পাইছি। তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা সব ম্যাথ সলভ করে ফেলব, এবং এই ম্যাথগুলো আসবে আজকে ক্লাসের শেষে।
আজকের ক্লাসের শেষে আসবে বাফারের ম্যাথ, আর তার আগ পর্যন্ত আমরা কনসেপ্ট বুঝাবো। ডান। এবার লিখো বাফার ক্রিয়া কৌশল। কৌশলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বলি এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসবেই, আসবেই এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। নিচের মিশ্রণ মানে হচ্ছে বাফার দ্রবণ, মানে দুইটা অ্যাসিড বেস একসাথে মিশাই দিয়ে দিবে, বলবে যে মিশ্রণটি বা বাফার দ্রবণটি কিভাবে পিএইচ এর মানকে অপরিবর্তিত রাখে। তাই প্রশ্ন দুইটা সুন্দর করে লিখে নাও, দেখবা বিগত বছরের প্রশ্ন সলভ করলে দেখবা এই ধরনের প্রশ্ন আসতেছে। অথবা আসতে পারে এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, বা ওই দ্রবণে হ্যাঁ, ওই দ্রবণে অল্প অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করলেও পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। বুঝছো? এগুলা পড়তে এই সমস্ত প্রশ্ন পড়তে না একদম ভোতা হয়ে গেছি এখন। কে দ্বারা বোঝায় বিয়োজন ধ্রুবক। দেখো বাফার দ্রবণটিতে অল্প করে বা অল্প পরিমাণে H প্লাস বা OH মাইনাস যোগ করলে H প্লাস বা OH মাইনাস যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা, এইভাবেই পরীক্ষায় প্রশ্ন দিবে। পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। 4 নম্বরের প্রশ্ন আসবে। 4 নাম্বার। একদম পুরা 4 নাম্বারের প্রশ্নই আসবে। দেখা শেষ হলে বলবা, আমি এই কৌশলটা বোঝানো শুরু করব। হ্যাঁ, ডান। ওকে 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 ডান। এবার দেখো এই বাফার ক্রিয়া, এটা কি আমি বুঝাইলাম। ক্রিয়া কৌশলটা আমি এখানে না লিখে নিজের মতো করে লিখে ব্যাখ্যা করব। দেখো খুব মনোযোগ, হ্যাঁ। আমরা ধরো একটা অম্লীয় বাফার নিয়ে কথা বলতেছি। অম্লীয় বাফার লিখো। তারপরে অম্লীয় বাফারটা কি? এখানে আমাদের একটা অম্ল থাকবে, সুন্দর করে লিখতে থাকো। আর প্রচুর পরিমাণে লবণ থাকবে, লবণ। এই দুইটা সমষ্টি। বুঝছো? তাহলে এই বাফারের মধ্যে দুইটা জিনিস ক্রিয়াশীল। এই বাফারের মধ্যে দুইটা জিনিস ক্রিয়াশীল। একটা হচ্ছে এই দুর্বল অ্যাসিডটা সাম্য অবস্থা তৈরি করবে, আর H প্লাস তৈরি করবে। দেখো এটাই কিন্তু আমাদের মেইন খেলার জায়গাটা। উভমুখী বিক্রিয়া, উভমুখী চিহ্ন থাকলেই এখানে একটা লাসাতেলিয়ারের নীতি কাজ করবে, এটা মাথায় রাখবা। যে বিক্রিয়ক বাড়ালে উৎপাদ বাড়বে, বা উৎপাদ বাড়ালে মানে সামথিং আর কি, এরকম বিক্রিয়কও বাড়বে। এরকম একটা লাসাতেলিয়ারের নীতি মাথায় রাখবা। এটা আছে, প্লাস হচ্ছে দেখো এই যে দুর্বল অ্যাসিডের শক্তিশালী অনুবন্ধী ক্ষার, এটা তো প্রচুর পরিমাণে ভেঙে যাবে। শক্তিশালী ক্ষার যেহেতু, এটা ভেঙে যাবে। তাহলে মনোযোগ, আমাদের এই বিক্রিয়া পাত্রে আছে অ্যাসিড, আমাদের এই বিক্রিয়া পাত্রে আছে কনজুগেট বেস। এই দুইটাই আমাদের মেইন কনসার্নের বিষয়। এই দুইটাকে থাকতেই হবে, থাকলেই সে বাফারকে কন্ট্রোল করতে থাকবে। লিখো অল্প পরিমাণে H প্লাস অ্যাড করলে, ধরো যে এটাতে আমরা অল্প করে কি করলাম,
বেশি না কিন্তু অল্প করে H+ যোগ করি। ধর আমরা বাহির থেকে এই সলিউশনের মধ্যে কি করলাম, অ্যাসিড অ্যাড করলাম, H+ অ্যাড করলাম। তো H+ অ্যাড করলে কি হবে, দেখো এই H+ অ্যাড করলে এখানে দেখো এটার উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে। তো উৎপাদের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে, সাম্য অবস্থাটা বাধাগ্রস্ত হবে এবং এই সাম্য অবস্থা বাম দিকে অগ্রসর হবে। এই যে বাহির থেকে আমি যতটুকু H+ অ্যাড করছি ওই H+ টুকু এর সাথে যুক্ত হয়ে উল্টা দিকে যে অ্যাসিডটা তৈরি করে ফেলবে। তার মানে আমরা বাহির থেকে যেটা অ্যাড করছিলাম এটা প্রশমিত হয়ে গেল। দেখো H+ কিন্তু প্রশমিত হয়ে গেছে। তাই না? তার মানে বাহির থেকে H+ অ্যাড করার কারণে এটার pH চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হওয়ার আগেই এই জিনিসটা H+ কে ধরে সে বাম পাশে চলে যাবে। বলবে যে H+ দেখো আমরা খুব শান্তিতে অবস্থান করতেছি, তুমি এসে আমাদের শান্তি বিনষ্ট করবা না। তো প্রচুর পরিমাণে আমরা এই যে লবণটা আছি আমরা তোমাকে ধরে খেয়ে ফেলবো, খেয়ে অবিয়োজিত অ্যাসিড বানাই দিব। অর্থাৎ এতে করে H+ এর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? H+ এর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, এতে pH-টাও অপরিবর্তিত থাকবে। এটা একটু লিখে লিখে রাখতে পারো, সাম্য অবস্থা বামে গেল, সাম্য অবস্থা বামে যাবে, সাম্য অবস্থা বামে যাবে। আচ্ছা এটা কোত্থেকে আসলো, একজন প্রশ্ন করছে যে ভাই এটা কোত্থেকে আসলো। বাফারের মধ্যে এটাও আছে এটাও আছে, দুইটাই আছে। এই দুইটা হইলেই তো এটা বাফার হবে, তাই না? এটা লেখা শেষ করো, সুন্দর করে লেখা শেষ করো, তারপরে আমি এর পরের পেজে যাব। তখন আমি OH- সেট করব। হ্যাঁ, লার সাথে লেয়ারের নীতিটা জানা থাকলে এটা খুবই ইজি, বোঝাটা ইজি। হ্যাঁ, আমি আরো ব্যাখ্যা করব, চিন্তা নেই কোনো। এবার দেখো অল্প করে বা অল্প পরিমাণে OH- যোগ করি বা করি না, যোগ করলে তুমি যদি এর মধ্যে ক্ষারও যুক্ত করো তাও কিন্তু কোনো প্যারা নাই। ঠিক আছে, তুমি যদি ক্ষারও যুক্ত করো তাও কিন্তু pH এর কোনো পরিবর্তন হবে না। কেন হবে না, দেখো আবারও সেই সাম্য অবস্থা। যখন তুমি OH- সেট করবা এই OH- এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে। দেখো OH- কার সাথে বিক্রিয়া করবে, এই প্রচুর পরিমাণে ইয়ে তো আছেই, OH- H+ এর সাথে বিক্রিয়া করবে। দেখো পানি তৈরি করলো, এই জিনিসটাই বোঝার আছে। তুমি যখনই OH- অ্যাড করছো সে এসে এই H+ এর সাথে বিক্রিয়া করে ফেললো। তো H+ এর সাথে বিক্রিয়া করলে H+ তো কমে গেছে, তার মানে অ্যাসিডের পরিমাণ কমে গেছে, pH-টা বেড়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। কেন হয় না জানো? যখনই H+ কমে যায় তখনই দেখো উৎপাদে ঘাটতি হয়ে গেছে, তখন আবারও লাল-সাথী লেয়ারের নীতি প্রযোজ্য হবে। উৎপাদ যদি কমে যায় তো দেখা যাবে এই সাম্য অবস্থা ডান দিকে অগ্রসর হবে, তাই না? তখন যতগুলা H+ কমে গেছে ঠিক ততগুলাই অ্যাসিড ভাঙবে, ভেঙে CH3 এবং H+ তৈরি করবে। তার মানে আলটিমেটলি এই H+ তৈরি হওয়ার মাধ্যমে H+ এর সংখ্যা অপরিবর্তিত থাকবে। আমি আবারও বোঝাবো, একটু পরে আবারও বোঝাবো। তোমরা লিখো, একবার লিখলে দেখবা যে 10 বার পড়ার মতো হয়ে যাবে।
লেখা শেষ করো, লেখা শেষ হলে বলো। বাজলো কয়টা? 10টা। তার মানে তোমাদের আধা ঘন্টা টাইম আছে, ইনশাল্লাহ এর মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ও হ্যাঁ, আমি এখানেই আছি। তো কি হইলো, পুরোটা জিনিস দেখো, একটা অম্লীয় বাফার এটা। এই অম্লীয় বাফারের মধ্যে তুমি যদি H+ সেট করো তাইলেও কোনো সমস্যা নাই, মানে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তুমি যদি OH- সেট করো, OH-, তাও কোনো পরিবর্তন হয় না। কেমনে হয় না? এই যে এই সাম্য অবস্থাটার কারণে হয় না, বুঝছো? এবং এই সাম্যাবস্থা প্লাস হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু লবণও আছে, কারণ আমরা বলছিলাম শুরুতে ক্ষার অ্যাড করে দিয়ে লবণটা বানাইছিলাম, তাই কিনা? তো এখানে অ্যাসিডও প্রচুর পরিমাণে আছে, দেখো ভাই এটাও প্রচুর পরিমাণে আছে, একটু মনে রাখবা এটা প্রচুর পরিমাণে অবশিষ্ট আছে। আর এই যে লবণটা তৈরি হয়েছিল এটাও কিন্তু প্রচুর পরিমাণেই আছে, সুতরাং শেষ হয়ে যাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। আচ্ছা, বলছো যে ভাইয়া কিভাবে আমরা উভমুখিতা বুঝবো? আচ্ছা, উভমুখিতা বোঝার ইয়ে হচ্ছে যে কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষার সে উভমুখী বিক্রিয়া তৈরি করে থাকে, বুঝছো? এটা তোমাদের আগেও বলা হয়েছে। তাহলে মনোযোগ, আমরা যখন H+ অ্যাড করব, দেখো ভাই আমরা যখন H+ অ্যাড করব তখন এই H+টা যে, দেখো এই H+টা যে এই যে প্রচুর পরিমাণে CH3COO- আছে না, তার সাথে যুক্ত হয়ে যাবে। তার সাথে যুক্ত হয়ে দেখো সাম্য অবস্থার পেছনের দিকে যাবে। সাম্য অবস্থার পেছনের দিকে যে অবিয়োজিত অ্যাসিড তৈরি করবে, তার মানে মুক্ত H+ আর থাকলো না। মুক্ত H+ না থাকলে পিএইচ কোনো পরিবর্তন হবে না, বুঝছো? আচ্ছা, সুরাইয়া ইসলাম বেশ ভালো একটা প্রশ্ন করছে যে ভাইয়া দ্রবণে যতটুকু অ্যাসিড আছে তার থেকে বেশি পরিমাণে যদি ক্ষার অ্যাড করে দেই তাইলে তো কি আর বাফার থাকবে? না ভাইয়া, তাহলে আর বাফার থাকবে না, তখন তো এটা শেষই হয়ে যাবে। এই জন্য আমরা বলছি অল্প করে অ্যাড করব। বেশি অ্যাড করলে যদি ভাই এটা অবশিষ্ট নাই থাকে তাহলে তো আর বাফারই অবশিষ্ট থাকলো না, তাই না? আমরা তো অবশ্যই এক বালতি অ্যাসিড খেয়ে বসে থাকবো না, অল্প করে অ্যাসিডিক খাবার বা ক্ষারীয় খাবার খাই। এতে করে আমাদের ব্লাডের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না এই বাফারের কারণে। আচ্ছা দেখো, দ্বিতীয়ত অল্প করে যখন OH- সেট করব, তো OH- টা কি করবে? তাকাও কোথায় গেল, ও কি? তো OH- টা কি করবে? এই OH- যে শুরুতে H+টাকে শেষ করে ফেলবে। তো H+ শেষ করলে কি হবে? আলটিমেটলি আমাদের তো প্রচুর পরিমাণে অ্যাসিড আছেই, এই অ্যাসিডটা আবার ভেঙে ভেঙে ইয়ে তৈরি করবে। এই যে দেখো, এই অ্যাসিডটা ভেঙে যেয়ে আবারও যতটুকু H+ শেষ হয়েছিল ঠিক ততগুলা H+ আবার তৈরি করে ফেলবে, সাম্য অবস্থাটা তৈরি করবে। এখানে কোনো প্রভাবকের প্রভাব থাকবে না, আমরা কোনো প্রভাবক অ্যাড করব না। তো এইভাবেই একটা বাফার তার পিএইচটাকে অপরিবর্তিত রাখে। বোঝা গেল কিনা? এইটা 100% পরীক্ষায় আসবে, মনে রাখতে হবে কিন্তু। 100% আসেই পরীক্ষায়, একদম আসে। এই যে এই ব্যাখ্যা ট্যাখ্যা আছে, তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারো, বহুত ব্যাখ্যা ট্যাখ্যা আছে। সব থেকে উৎকৃষ্ট বাফারের শর্ত, এটা মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়। সব থেকে উৎকৃষ্ট বাফারের শর্ত হচ্ছে পিএইচ সমান যদি পিকেএ হয় তাহলে ওই বাফারের বাফার ক্ষমতা সব থেকে ভালো থাকে। পিএইচ সমান পিকেএ হলে লিখো, বাফার ক্ষমতা মানে হচ্ছে পিএইচ কে অপরিবর্তিত রাখতে পারার ক্ষমতা, তো ওই বাফারের ক্ষমতা সর্বোচ্চ হবে। ঠিক আছে, পিএইচ সমান পিকেএ হলে ওই বাফারের ক্ষমতা সর্বোচ্চ হবে। ঠিক আছে ভাইয়া, সর্বোচ্চ হবে। তাহলে পিএইচ সমান পিকেএ হলে আরেকটা জিনিস আমাদের খুঁজে বের করতে হবে। দেখো, আমরা জানি, সবাই লিখো, সবাই জানি হ্যান্ডারসন হ্যাসেলবাখের সূত্রানুসারে, হ্যান্ডারসন হ্যাসেলবাখের সূত্র আমাদের কি বলে?
এই হেন্ডারসন হেসেলবাখের সূত্র বলে পিএইচ সমান পিকে প্লাস লগ অ্যাসিড আর উপরে হচ্ছে সল্ট ঠিক আছে, সল্ট। আচ্ছা, আমরা ক্ষারের ক্ষেত্রেও কিন্তু এটা বলতে পারবো, পিওএইচ সমান যদি পিকেবি হয় ওই ক্ষারীয় বাফারের সল্ট, তাহলে পিএইচ আর পিকে যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো পিএইচ সমান পিএইচ, মানে এটা তো সমান, প্লাস লগ নিচে হচ্ছে দুর্বল অ্যাসিড বা উইক অ্যাসিড, উপরে হচ্ছে তার সল্ট। গেল। এবার এই পিএইচ পিএইচ কেটে দিব, n of salt সমান 0, এবং তোমরা জানো লগ 1 এর মান হচ্ছে 0, তাই না ছেলেপেলেরা? তোমরা জানো না এটা? লগ 1 এর মান হচ্ছে 0। তো আলটিমেটলি আমরা বলতে পারবো যে অ্যাসিডের মোল সংখ্যা, মানে অবশিষ্ট অ্যাসিডের আর কি, এগুলো মনে রাখতে হবে কিন্তু ভাই, এগুলো অবশিষ্ট, আমি বারবার করে বলতেছি এগুলো অবশিষ্ট, বিক্রিয়া করার মানে দ্রবণে যতটুকু অবশিষ্ট থাকে, এই যে অবশিষ্ট অ্যাসিড সমান হচ্ছে যতটুকু কনজুগেট বেস বা সল্ট আছে তার সমান যদি হয়, তাইলে ওই বাফারটা হচ্ছে সর্বোৎকৃষ্ট বাফার। ইয়েস, অ্যাসিড আর সল্টের পরিমাণ যদি সমান হয় তাইলে এটা সর্বোৎকৃষ্ট বাফার হবে। ঠিক আছে, এখন আবার প্রশ্ন করো না পিএইচ আর পিএইচ কেমনে কাটলাম, তাহলে একদম কান মলা দিয়ে কান লাল করে দিব, এর চেয়ে সহজ জিনিস আর হয় না। হ্যাঁ, ডান অ্যান্ড ক্লিয়ার সবাইকে লিখতে হবে। তার মানে আমরা শর্ত দুইটা জানলাম, এই দুইটা জিনিস আসতে পারে। এটা হলে এইটা হলে তোমার কি হবে, সর্বোচ্চ হবে বাফার ক্ষমতা। আবার সেই সাথে এটাও আছে, সেই সাথে কি আছে, এটাও আছে, যে কোনোটাই আসতে পারে, পরীক্ষার ব্যাখ্যায় যে কোনোটাই আসতে পারে। ঠিক আছে, এই অ্যাসিড আর সল্ট যদি সমান থাকে, আবার পিএইচ পিকে সমান হলে, এই শর্তে আমরা বলবো এই বাফার সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করবে। আচ্ছা, তারপরে দেখো বাফার ক্ষমতা মানে কি, বাফার ক্ষমতা মানে একটা নির্দিষ্ট পরিমাণে পিএইচ, একক পরিমাণে পিএইচ পরিবর্তন করতে যত বেশি এস প্লাস বা ওএইচ মাইনাস এর প্রয়োজন হবে ওটাকে আমরা বাফার ক্ষমতা বলি। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো এই পিএইচ কোনো একটা বাফার, ধরো যে বাফার ওয়ান এর ধরো যে পিএইচ এর মান একক পরিমাণে 1 ইউনিট পিএইচ চেঞ্জ করার জন্য, এক একক পরিমাণে পিএইচ চেঞ্জ করার জন্য তার 0.5 মোল এইচ প্লাস লাগে। আর বাফার 2, দ্বিতীয় আরেকটা বাফার আমরা বানাইছি যার পিএইচ 1 ইউনিট চেঞ্জ করতে হলে, 0.2 মোল এইচ প্লাস দিলেই হয়ে যায়। এবার আমাকে বলো দেখি কার বাফার ক্ষমতা বেশি, আমাকে বলো বাফার 1 নাকি বাফার 2? দেখো প্রথমটার পিএইচ চেঞ্জ করতে বেশি অ্যাসিড দেওয়া লাগতেছে, বেশি বেশি দিয়ে আমরা চেঞ্জ করতেছি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে অল্প অ্যাসিড দিলেই বাফারের পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে। কমন সেন্স কাজে লাগাও। তাহসান, দেবজিৎ সঠিক অ্যান্সার দিছে, শাহনাজ, হ্যাঁ, তারপরে আরেকজন কে, সুরাইয়া, আর তো পড়তেই পারতেছি না নাম। আচ্ছা যাই হোক, তোমরা সঠিক অ্যান্সার দিছো, মাথা কাজে লাগাও, খাটাও। দেখো অল্প একটু অ্যাসিড দিছি, টাস করে পিএইচ চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো আর বাফার হইলো না। তার মানে যত, ধরো যে আরেকটা বাফারের ক্ষেত্রে আমি অ্যাসিড দিচ্ছি তো দিচ্ছি, তাও পিএইচ চেঞ্জ হয় না, তার মানে এর ক্ষমতা বেশি, এটা রেজিস্ট করতে পারে বেশি, সুতরাং 1 নাম্বারের ক্ষমতা বেশি।
এটার পিএইচ চেঞ্জ করতে বেশি অ্যাসিড দেওয়া লাগতেছে। এই যে দেখো 1 লিটার দ্রবণে যোগকৃত অ্যাসিড বা ক্ষারের অণুর সংখ্যা। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণে পিএইচ চেঞ্জ করতে যত বেশি অ্যাসিড বা ক্ষারের প্রয়োজন হবে তার ক্ষমতা তত বেশি। এটা এমসিকিউ এর জন্য আসে। বুঝা গেল? ফিল করতে হবে জিনিসপাতিগুলা। আচ্ছা, প্রয়োগটা পড়ে ফেলবো, এবার গাণিতিক সমস্যাগুলি। হ্যাঁ, চলো পড়ে ফেলি। শেষ? বাফারের কনসেপ্ট শেষ? বাফারের কনসেপ্ট শেষ। এবার আমরা ম্যাথ সলভ করব। ক্লিয়ার? পিওএইচ এর সম্পর্ক আছে তো? হ্যাঁ, ওবায়দুল্লাহ আছে। আমরা জাস্ট অম্লীয় বাফার নিয়ে কথা বলছি। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিওএইচ সমান পিকেবি প্লাস লগ, তখন ক্ষার হবে, নিচে হবে ক্ষার, আর উপরে হবে ওই ক্ষারের সল্ট। এই একই একই। অ্যাসিড হলে এইচ, ক্ষার হলে ওএইচ। অ্যাসিড হলে এ, ক্ষার হলে বি। এই তো। গাণিতিক সমস্যা বলি 1 নাম্বার। গাণিতিক সমস্যাবলীর 1 নাম্বারটা দেখো। গাণিতিক সমস্যাবলীর 1 নাম্বার। মেহের আফরোজ, আরেকটু এনার্জেটিক হইতে হবে। কোন বাফার দ্রবণে আছে, আমার রুটিনটা বলবো? বলি, আমার রুটিনটা বলি জাস্ট তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আমি এরকম বলতেছি না যে আমি খুব এই হয়ে গেছি সেই হয়ে গেছে, এগুলা বলা আমার উদ্দেশ্য না। আমরা যে গল্পগুলা বলি তোমাদেরকে জাস্ট ইন্সপায়ার করার জন্য, একটু এক্সাইটেড করার জন্য। সেটা হচ্ছে আমার দৈনন্দিনকার রুটিন হচ্ছে সকাল 6টায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, গোসল টোসল করা, তারপরে এই কাপড় চোপড় ফর্মাল, জুতা কাপড় চোপড় জামা কাপড় পরে বাইরে বের হওয়া। বাইরে বের হয়ে অফিসের গাড়ি ধরতে হবে, বুঝছো? 7:30টায় অফিসের গাড়ি। তো হেঁটে হেঁটে যাই মেন রোডে। আজমপুর থেকে উঠি, উত্তর আজমপুর থেকে। তোমরা যারা উত্তরা থাকো বা রাজুকে নবাব হাবিবুল্লাহ উত্তরা হাই স্কুল বা মাইলস্টোন ক্যাম্ব্রিয়ানে যারা পড়ো ওই সাইডে তারা চিনবা। তো আজমপুরে যে দাঁড়াই 7:30টায়, ওইখানে অফিসের বাস আসে, অফিসে যাই। তারপর অফিস করে টোরে 5:30 পর্যন্ত থাকে। মানে 5:30টার পরে তোমাদের এখানে আসি পড়াইতে। এবং সারাক্ষণ এই হাঁটাহাঁটির মধ্যে, অধিকাংশ সময় হাঁটার মধ্যেই থাকি, বুঝছো? আর কথা বলার মধ্যে থাকি। তো বাসায় যেয়ে লেটায় পরে ঘুম দেই। ঠিক আছে? তো লাইফে যখন তুমি অনেক বড় কিছু করতে চাইবা, দেখো আমি না, আমার অ্যাবিলিটি কম, মানে কিন্তু আমি স্বপ্ন দেখি অনেক বেশি। স্বপ্ন অনেক বেশি দেখি। আমি স্বপ্ন দেখি যে আমি কিছুদিন পরে মাস্টার্স করব। আমি, দেখো, আমি জব করার পাশাপাশি শিক্ষকতেও জব করব, ইনসেপ্টোতেও জব করব, প্লাস আমি মাস্টার্স করব। আমি এমবিএ করব আইবিএ থেকে, অথবা হয় বিসিএস দিব। ওটার জন্য পড়াশোনা যদিও হচ্ছে না, কিন্তু স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি অনেক পরিশ্রম করতেছি। আল্লাহ তাআলা রিজিক রাখবেন এই পরিশ্রমের মধ্যেই। এই পরিশ্রম করে একসময় আমি নিজের জন্য একটা পার্মানেন্ট থাকার জায়গা করব। চলাচলের জন্য একটা কি বলে, কমফোর্টেবল একটা যানবাহনের ব্যবস্থা করব। তাই না? এই স্বপ্ন তো প্রত্যেকের থাকে। তো তোমাদের এই স্বপ্নগুলো থাকতে হবে এবং পরিশ্রম করার মাইন্ডসেট আপ তৈরি করতে হবে এখন থেকেই। কারণ এখনই পরিশ্রম করার বয়স। ঠিক আছে? আহ দেখো 1 নাম্বার, কোন বাফার দ্রবণে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রা যথাক্রমে। তার মানে দেখো, আমাদের অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, আবার ক্ষারের ঘনমাত্রা দেওয়া আছে। তো এখানে আমরা মোল সংখ্যা না দিয়ে ডিরেক্ট ঘনমাত্রা দিয়েই আমরা করে ফেলতে পারবো। তো ইথানোয়িক অ্যাসিড কত আছে? 0.1। আর তার অনুবন্ধী ক্ষারক লবণ 1.5। কে এর মান দেওয়া আছে, তাহলে আমরা পি কে বের করতে পারবো। মাইনাস লগ অফ কে। ক্ষারীয় বাফার তো একই, অম্লীয় বাফার যা, ক্ষারীয় বাফার তাই।
একটা পড়লেই আরেকটা পড়া হয়ে যায়। এটা হচ্ছে 4.75। নিচে থাকবে অবিয়োজিত, উপরে থাকবে বিয়োজিত। শেষ, বসায় দাও। 4.98 আসে না? এই গেল। ইয়েস, তাহলে সবারটাই ঠিক আছে, সবারটাই ঠিকঠাক দেখছি। তাহলে আমরা সামনে আগাই। মুভিং ফরওয়ার্ড। এই যে একটা ক্ষারীয় বাফার 45 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে 45 ml 0.18 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে উৎপন্ন বাফারের পিএইচ নির্ণয় করো। যেহেতু এটা একটা ক্ষারীয় বাফার, লিখো ভাইয়া, যেহেতু ক্ষারীয় বাফার সেহেতু আমরা এর পিওএইচ নির্ণয় করব শুরুতে। পিকেবি প্লাস লগ, নিচে থাকবে ক্ষারের মোল সংখ্যা, পরে থাকবে লবণের মোল সংখ্যা। আর পিকেবি এটা দেখবা 4.7 হবে। হ্যাঁ, এটা দিলে 4.7 হয়, 74 মুখস্থ হয়ে গেছে। প্লাস লগ, গুণ করে দাও সব। দেখো ক্ষার কতটুকু আছে, 45 ml 0.1 মোলার, 45 ml ইন্টু 0.1 মোলার। আর লবণ আছে 45 ml 0.18 মোলার। এই যে দেখো আয়তনে কি কাটাকাটি যায়, আলটিমেটলি এটা কাটাকাটি যায়। ও পিকে লিখছি, পিকে বি হবে, পিকে বি হবে ভাইয়া, পিকে বি হবে। তাহলে 4.74 প্লাস লগ 0.18 ডিভাইড বাই 0.1, তাহলে 4.995 কত আসে? প্রায় 5ই তো হয়ে গেছে তাই না? প্রায় প্রায় 5, কে 5ই তো হয়ে গেছে, এটা পুরা 5। এবার আমরা পিএইচ বের করি। 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 5 এর পিএইচ সমান 9। হ্যাঁ, পিএইচ 9। বাহ, সবাই তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ। এগুলো দেখলে আসলে পূর্ণতা আসে। ওয়ারফেজের একটা গান আছে না, পূর্ণতা, তোমরা শুনছো? স্কোয়ার, স্কোয়ার 1 নম্বরে, ইনসেপ্টটা 2 নম্বরে। হ্যাঁ, আজকে আমি দেখতেছি যে তোমরা সবাই পারফেক্টলি প্রত্যেকটা টপিক বুঝতেছো, প্রত্যেকটা টপিকের সঠিক ম্যাথের সঠিক অ্যান্সারও দিচ্ছ। আজকে আমি যে এই পূর্ণতা গানটা শুনবো, এবং এটা তোমাদের উদ্দেশ্যেই শুনবো। অনেক সুন্দর। হ্যাঁ, দেখো 100 ml 0.5 মোলার ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিডের সাথে কত গ্রাম কনজুগেট বেস যুক্ত করলে মিশ্রণের পিএইচ এত হবে? খেয়াল করছো কি? অর্থাৎ লবণের পরিমাণটা জানতে চাইছে, লবণের পরিমাণটা জানতে চাইছে। তার মানে চোখ বন্ধ করে আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাখের সূত্র বসাই দিব। হ্যান্ডারসন হ্যাসেলবাখের, ওকে, পিএইচ সমান পিকে প্লাস লগ, এই দেখো অ্যাসিড আর লবণ, অ্যাসিড আর লবণ গেল, বসাই পিএইচ
পিএইচ এর ভ্যালু হচ্ছে 5 সমান পিকে মাইনাস লগ 1.33 একবারে বসাই দিচ্ছি, হ্যাঁ, 10 ইনভার্স 4 এটা আসে 3.876 3 ঘর পর্যন্ত বসানো নিয়ম প্লাস লগ অ্যাসিডের মোল সংখ্যা দেখো 100 ml মানে 0.1 লিটার আর ওটা আছে 0.5 মোল পার লিটার। এই যে দেখো লিটার আর পার লিটার কাটাকাটি গেল, আর উপরে থাকলে হচ্ছে শুধুই সল্ট। বাই দ্য ওয়ে এটা আমরা পরবর্তীতে ইয়ে করতে পারবো, বা আমরা এখনো করতে পারি, সূত্রটা বসাই দিতে পারি। সূত্র কেমনে বসাবো দেখো, আমরা জানি মোল সংখ্যা সমান, এই যে দেখেন ভাইরা মোল সংখ্যা সমান W/M, তাই না? এই যে W ডিভাইড বাই কি M, আণবিক ভর W/M, হ্যাঁ ঠিক আছে। তার মানে এটা জাস্ট আমরা ডাব্লিউটাই বের করবো, আর এম তো আমরা জানি। দেখো হাইড্রোজেনের ভর 1, কার্বনের ভর 12, দুইটা অক্সিজেনের ভর 32, সোডিয়ামের ভর 23। এই তো কাজ শেষ, তোমরা খালি ডব্লিউ এর মানটা বের করবা। ম্যাথমেটিক্স তোমাদের হাতে। দেবজিৎ হালদার 45.22 গ্রাম বের করে ফেলছে। আচ্ছা আমরা দেখি, সবাই বের করো। পাটা ধরে গেল রে। তাহলে আমি বসে বসে করি। মাইনাস অ্যান্সার, তারপরে হলো 10 টু দি পাওয়ার অ্যান্সার ইন্টু 0.05 ইন্টু, একবারে ক্যালকুলেটরে সব করে ফেলতেছে, 1 প্লাস 12 প্লাস 32 প্লাস 23। সাবাস, খুব দারুণ ক্যালকুলেশন হয়েছে, ফার্স্ট ক্যালকুলেশন। এটা একটা প্রচন্ড রকমের ভালো গুণ, দ্রুত ক্যালকুলেশন করতে পারা। আবার কি 48 আসে? হ্যাঁ, অ্যান্টি লক করলেই হয়ে যাবে, অ্যান্টি লক করে আর গুণ করে হয়ে যাবে। হ্যাঁ ভালো গুণ হয়, অবশ্যই ভালো গুণ, দ্রুত ক্যালকুলেশন করতে পারা ভালো গুণ। কিন্তু ভুল করা যাবে না, এই সাবধান, তাড়াহুড়া করতে যে আবার ভুল করে ফেলে শেষ। শূন্য জোড় না বিজোড় না, এই শূন্য তো জোর ধরা হয় মনে হয়, শূন্য তো জোর নাকি বিজোড়, হ্যাঁ জানি না তো। ছোটবেলায় খুব আগ্রহ ছিল এই সমস্ত বিষয় নিয়ে। তোমরা কালকে একটা ইয়ে বের করো তো, বলো তো লগ 0 এর মান কত? লগ 0, হ্যাঁ কিউট দিচ্ছি, তোমাদের কিউট দেওয়ার টাইম হয়ে গেছে। আমি তো অনেকগুলো করাই দিছি, তাইলে তোমরা কয়েকটা নিজেরাও করে ফেলো নাকি? এগুলা কি নিজেরা করতে পারবা? পারবা আশা করি, এটা তো পারবাই, এটা ইজি, এটাও পারবা। এটা আসলে ঘনত্ব বা ঘনমাত্রা বের করতে বলছে, এটাও পারবা। এটা সহজ, অনেক সহজ এটা। এটাও যে তিনটা করাই দিছি তার মতোই, জাস্ট এগুলো অ্যাডমিশনে আসছে, না পারলে আমি নেক্সট দিন করাই দিব না। লগ 1 এর মান, কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না, ছি ছি ছি। লাস্টে আসছিল একবার এই ম্যাথটা। লগ 0 এর মান কত? আচ্ছা আমি আনসার বলে দিই, মাইনাস ইনফিনিটি। লগ 0 এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, কেমনে আসে এটা তোমরা বের করবা। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা বাফার যখন শিখে ফেলছো, তার মানে কমসে কম তোমরা 10 থেকে 12 নাম্বার আজকের ক্লাসে একদম কমপ্লিট।
একদম কমপ্লিট। ১০ থেকে ১২ নাম্বার আজকের ক্লাসেই তোমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকো। আর হ্যাঁ, ক্লাসের ব্যাপারে তোমরা ফিডব্যাক জানাতে ভুলবা না। ঠিক আছে? ফিডব্যাক জানাবা, তোমাদের প্রবলেম গুলা জানাবা, কি কি জানার আছে সেগুলা জানাবা, সবকিছু জানায় শেয়ার করে দিবা সবার সাথে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।